প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম আর একটি ব্যবসা উদ্যোগ ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ পর্ব নিয়ে, পর্ব 7 নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদ, গুরুত্ব এবং এর গঠন প্রক্রিয়া সংক্রান্ত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে আজকের পর্বে আমাদের প্রথম যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে 119 নং প্রশ্ন। এখান থেকে আমাদের এই পর্বের আলোচনা শুরু। তো এখানে আমরা 119 নং প্রশ্নের দেখতে পাচ্ছি, বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কোন ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী। যেহেতু যৌথ মূলধনী কোম্পানিটা কি সবচেয়ে বৃহৎ ব্যবসায়ের ধরন এবং একটা যৌথ মূলধনী কোম্পানিতে কিন্তু হিউজ পরিমাণ জনসংখ্যার কর্মসংস্থানের উৎস তৈরি হতে পারে। হিউজ কর্মচারী, শ্রমিক এখানে আমাদের কাজ করে, তাই আমরা বলতে পারি যে যৌথ মূলধনী কোম্পানি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সবচেয়ে বেশি উপযোগী হিসেবে কাজ করে। তারপর চলে যাচ্ছি 120 নং প্রশ্নে, প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত জনের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ সর্বোচ্চ কতজন সদস্য হতে পারে অথবা সর্বোচ্চ কত সদস্য সংখ্যা পর্যন্ত সীমাবদ্ধ। দুইটা কিন্তু একই উত্তরই মিন করছে বা একই প্রশ্নই মিন করছে। তাহলে এটার অ্যান্সার হবে কি 50 জন, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হচ্ছে 50 জন এবং সর্বনিম্ন হচ্ছে 2 জন। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটাতে বলা হচ্ছে, কাজল ও তার 7 বন্ধু মিলে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি ব্যবসায় সংগঠন গঠন করে। সংগঠনটির মূলধন প্রয়োজন হলে শেয়ার ও ঋণপত্র বিক্রয় করতে পারে এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। দেখো এখানে বলছি কি যে এটা একটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসা সংগঠন এবং প্রয়োজন হলে এরা শেয়ার এবং ঋণপত্র বাজারে বিক্রি করতে পারে। আবার যেখানে শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, অর্থাৎ চাইলে সকলের কাছেই হস্তান্তর করে দেওয়া যায়। তাহলে এখানে 121 নং প্রশ্নে বলা হচ্ছে, কাজল ও তার বন্ধুদের সংগঠনটি কোন ধরনের? কাজল এবং তার বন্ধুদের যে সংগঠন, এটা কোন ধরনের সংগঠন? অংশীদারি, সমবায়, পাবলিক এবং প্রাইভেট। যেহেতু আমরা দেখলাম যে শেয়ার এবং ঋণপত্র সবার কাছে বিক্রি করা যায়, আবার আরেকটা দেখলাম যে শেয়ারটা অবাধে হস্তান্তরযোগ্য। এই দুইটা বৈশিষ্ট্যই কিন্তু আছে পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে। তাহলে এখানে এদের যে সংগঠনটা সেটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। 122 নং প্রশ্ন, উদ্যোগ গ্রহণ পর্যায়ে কোম্পানি গঠনে আগ্রহী ব্যক্তিগণ যে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তার নাম হচ্ছে কোম্পানির সম্ভাব্য নাম, কোম্পানির ধরন, মূলধনের পরিমাণ। আচ্ছা, এখানে বলছে যে যারা এখানে উদ্যোগ গ্রহণ করে অথবা যারা শেয়ার হোল্ডার, অর্থাৎ যারা হচ্ছে একটা কোম্পানির মূল মালিক, তারা কিন্তু চাইলে কোম্পানির সম্ভাব্য নামেও তাদের সিদ্ধান্ত দিতে পারে। তারপর কোম্পানির ধরন কি হবে, অর্থাৎ কি ধরনের পণ্য নিয়ে তারা ব্যবসাটা করতে চায় সেই ধরন নির্বাচনের ক্ষেত্রেও তারা তাদের সিদ্ধান্ত দিতে পারে। এমনকি মূলধনের পরিমাণ কি হবে সেটা নিয়েও কিন্তু তারা তাদের সিদ্ধান্ত দিতে পারে। অর্থাৎ সম্পূর্ণরূপে তাদের অধিকার, এখানে মালিকের অধিকার যে রূপে থাকে সেই রূপেই থাকবে। তারপর 123 নং প্রশ্ন, যৌথ মূলধনী সংগঠনের মূল দলিল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটা যৌথ মূলধনী কোম্পানি যখন গঠন করা হয়, মূল দলিল এখানে কোনটি? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মূল দলিল যেটা না হলেই নয়, এরকম দলিল হচ্ছে স্মারকলিপি। এখানে অনেকের ধারণা হতে পারে নিবন্ধন পত্র না হলে তো শুরু হয় না। নিবন্ধন পত্রটা হচ্ছে জন্মের সময়, অর্থাৎ একটা কোম্পানি যখন শুরু হবে সেই সময় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি যখন পুরো কোম্পানিটা পরিচালনা করছো তখন সাধারণত দরকার পড়বে স্মারকলিপি, তাই মূল দলিল হচ্ছে স্মারকলিপি। এরপর 124 নং প্রশ্ন, নিচের কোন ব্যবসায় সংগঠনের ক্ষেত্রে ব্যবসার পরিধি বৃদ্ধির সুযোগ সবচেয়ে বেশি? পরিধি বৃদ্ধির সূচক সবচেয়ে বেশি থাকে কোন ধরনের ব্যবসায় সংগঠনে? এই ধরনের সুযোগ থাকে
পাবলিক লিমিটেড কোম্পানিতে। কারণ কি দেখো, এক মালিকানা ব্যবসায় মূলধন খুবই কম থাকে, তাই এটা সীমাবদ্ধ। অংশীদারি ব্যবসায় কিন্তু মূলধন কম, সদস্য সংখ্যা কম, তারপর এরিয়া অর্থাৎ তোমার রেঞ্জটাও কিন্তু কম। প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা যদি বলি সেক্ষেত্রেও কিন্তু কম, কারণ এখানে সদস্য সংখ্যা একটা সীমাবদ্ধতা আছে, 2 থেকে 50 জনের মধ্যে একটা রেঞ্জ আছে। কিন্তু আমরা যদি পাবলিক লিমিটেড কথা বলি, পাবলিক লিমিটেড কোম্পানির কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ কোনো রেঞ্জ নেই। তোমার সর্বনিম্ন 7 জন হতে হয় সদস্য সংখ্যা, এবং সর্বোচ্চর কিন্তু কোনো সীমানা নেই। তুমি চাইলে যে কোনো সংখ্যার শেয়ার বিক্রি করে যে কোনো সদস্য সংখ্যা গ্যাদার করতে পারো। তাই বলা হচ্ছে যে পরিধি বৃদ্ধির সুযোগ যদি থাকে সেক্ষেত্রে আছে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। এরপর 125 নং প্রশ্ন, কোম্পানির সকল দলিলপত্রে কোনটির ব্যবহার বাধ্যতামূলক? কোম্পানির সকল দলিলপত্রে কোনটির ব্যবহার বাধ্যতামূলক, অর্থাৎ কোনটি ব্যবহার করতেই হবে। একটা কোম্পানি যখন কোনো ধরনের কোনো দলিলপত্র নির্ধারণ করে, কোনো ধরনের কোনো কাজ করে, অন্য কোনো কোম্পানির সাথে কোনো ডিল করতে যায়, সেক্ষেত্রে তার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কোম্পানির সিল। প্রত্যেকটা কোম্পানিরই একটা সিল বা একটা লোগো থাকে, এবং সেই লোগোর মাধ্যমে কিন্তু তারা সকল ধরনের কাজ করে। এবং আমরা যেমন আমাদের সিগনেচারের মাধ্যমে সকল কোনো কাজ করি, সকল দলিলপত্র নির্ধারণ করি, এখানে কোম্পানি তার সিল ব্যবহারের মাধ্যমে সকল দলিলপত্র প্রণয়ন সকল কাজ করে থাকে। তারপর 126 নং প্রশ্ন, শেয়ার বিক্রয় পদ্ধতি উল্লেখ থাকে কিসে? আমরা কিভাবে আমাদের শেয়ারটাকে বিক্রি করতে পারি এটা উল্লেখ থাকে কোথায়? শেয়ার বিক্রি যেহেতু আমাদের মূল একটা বিষয়, কোম্পানির মূল একটা বিষয়, একটা কোম্পানি পরিচালনার মূল বিষয়গুলো, মূল যত তথ্য আছে প্রত্যেকটা তথ্যই থাকে স্মারকলিপির মধ্যে। তাই শেয়ার বিক্রয় পদ্ধতি এটাও কিন্তু থাকবে স্মারকলিপির অন্তর্ভুক্ত একটা বিষয়। তারপর চলে যাচ্ছি 127 নং প্রশ্নে, কোন ব্যবসায় সংগঠনকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়? কোন ব্যবসায় সংগঠনকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়? শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। আদারওয়াইজ প্রাইভেট লিমিটেড যে কোম্পানিগুলো থাকে সেই কোম্পানিগুলো নিবন্ধনপত্র পাওয়ার পরপরই তাদের কাজগুলো শুরু করে দিতে পারে। এরপর চলে যাচ্ছি 128 নং প্রশ্নে, বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন কত সালে? বাংলাদেশের যে কোম্পানি আইন সেটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন, এবং এই 94 সালের কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি গঠিত এবং পরিচালিত হয়। 129, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য করা যায় না, সদস্য সংখ্যা 2 থেকে 50 জনের সীমাবদ্ধ, শেয়ার হোল্ডারদের দায় অসীম। কোনো ধরনের কোনো কোম্পানি ব্যবসার মধ্যেই কিন্তু শেয়ারদের দায় সীমাবদ্ধ, অসীম নয়। এখানে অসীম থাকে না, সবসময় দায়টা থাকে সীমাবদ্ধ। তাহলে আমরা বলতে পারি এটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সারটা হবে কি, শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না, অর্থাৎ চাইলেই তুমি শেয়ার সবার কাছে বিক্রি করতে পারবে না। এবং 2 নাম্বারটি হচ্ছে সদস্য সংখ্যার একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জটা হচ্ছে 2 থেকে 50 জনের মধ্যে। তাহলে অ্যান্সার হবে প্রথম 2টি অপশন। এরপর চলে যাচ্ছি 130 নং প্রশ্নে, প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধনের জন্য কতজন প্রবর্তকের আবেদন করতে হয়? প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা কিন্তু অলরেডি পাবলিক লিমিটেড কোম্পানির প্রবর্তক সংখ্যা পড়েছি সর্বনিম্ন 7 জন। এখন বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধনের জন্য কতজন, সর্বনিম্ন কতজন প্রবর্তক লাগবে? সর্বনিম্ন 2 জন প্রবর্তক লাগবে। 2 থেকে শুরু হয়, সর্বনিম্ন 2 হলে এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা যেতে পারে। 131, কোন কোম্পানি ঋণপত্র বিক্রি করতে পারে? ঋণপত্র হতে পারে, আবার শেয়ারও হতে পারে। সাধারণত অবাধে, অর্থাৎ সকলের কাছে, তুমি যে কোনো ব্যক্তি, যে কোনো জনগণের কাছে চাইলে ঋণপত্র বা শেয়ার বিক্রি করতে পারবে যদি তোমার কোম্পানিটা হয় পাবলিক লিমিটেড কোম্পানি।
তারপর 132 নং প্রশ্ন, কোম্পানি গঠন প্রক্রিয়ায় সাধারণত কয়টি ধারাবাহিক পর্যায় রয়েছে? ধারাবাহিক পর্যায় বলতে বোঝানো হয়েছে কয়টি ধাপ রয়েছে বা কয়টি স্টেপ রয়েছে। এখানে আমাদের কোম্পানি গঠনের জন্য টোটাল স্টেপের সংখ্যা হচ্ছে 4টি। টোটাল স্টেপের সংখ্যা হচ্ছে 4টি। প্রথম স্টেপ হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়, তারপর 2 নাম্বার স্টেপ হচ্ছে বিভিন্ন ধরনের দলিলপত্র প্রণয়ন পর্যায়, 3 নাম্বার হচ্ছে নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায় বা নিবন্ধন পত্র প্রণয়ন পর্যায়, এবং 4 নাম্বার ধাপটি হচ্ছে কার্যারম্ভের অনুমতি পর্যায়। এই 4টা পর্ব বা এই 4টা ধাপের মাধ্যমে আমাদের কোম্পানিটা গঠন করা হয়। 133 নং প্রশ্ন, নিচের কোনটিকে কোম্পানি সংগঠনের গঠনতন্ত্র বলা হয়? গঠনতন্ত্র অর্থাৎ গঠন করার জন্য তোমার কোন ধাপটি বা কোন দলিলটি আবশ্যক, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি আমাদের কোম্পানি গঠন করতে চাই সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম বা যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে স্মারকলিপি, এবং স্মারকলিপির আরেকটা নামই হলো সংঘ স্মারক। সংঘ স্মারক, স্মারকলিপিকেই আবার সংঘ স্মারক বলা হয়ে থাকে। তারপর 134, কোনটিকে কোম্পানির জন্ম পত্রিকা বলা হয় অথবা জন্ম সনদ বলা হয়? অনেক সময় প্রশ্নে চলে আসতে পারে জন্ম সনদ বলা হয় কোনটিকে। জন্ম সনদ মানে হচ্ছে বার্থ সার্টিফিকেট। আমরা যেমন কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে বা আমাদের যখন জন্ম হয়েছিল তখন আমাদের বাবা মা কি করেছিল? জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট করেছিল। ওটা হচ্ছে তোমার জন্মের যে তথ্যগুলো বা তোমার যে তথ্যগুলো একদম প্রাইমারি লেভেলের যে তথ্য সেগুলো সেখানে দেওয়া থাকে, বা তুমি যে জন্মগ্রহণ করেছো তার একটা ডকুমেন্ট হচ্ছে সেই জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট। এখানে আমরা কোম্পানির ক্ষেত্রেও তাই বলতে পারি, কোম্পানি যে নতুনভাবে জন্মগ্রহণ করলো বা কোম্পানি যে গঠন করা হলো তার একটা ডকুমেন্ট হচ্ছে নিবন্ধন পত্র। তাহলে জন্ম সনদ বলা হয় নিবন্ধন পত্রকে। আবার দেখো গঠনতন্ত্র বা মূল দলিল বলা হয় স্মারকলিপিকে। আমাদের যেমন প্রত্যেকের একটা এনআইডি কার্ড থাকে, প্রত্যেকের নিবন্ধন থাকে, তো এই এনআইডি কার্ডটাকে আমরা বলতে পারি আমাদের জন্য মূল দলিল। কারণ পরবর্তীতে তুমি তোমার লাইফে যে কোনো কাজ করতে গেলে তোমার এই এনআইডির ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দরকার পড়বে বা জাতীয় পরিচয়পত্রের নম্বরটা দরকার পড়ে। সেম ভাবে যখন একটা কোম্পানি বিভিন্ন ধরনের কাজ করে, তার কোম্পানির ইন্টারনাল যত কাজ করবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তার মূল দলিল হিসেবে কাজ করবে এই স্মারকলিপি। তাই আমরা আমাদের নিজেদের জীবনের সাথে কোম্পানিরও একটা জীবনের তুলনা করতে পারি। কোম্পানির যেমন একটা নিজস্ব সিল থাকে, আমাদের যেমন একটা নিজস্ব সিগনেচার থাকে যেটার মাধ্যমে আমরা সকল কাজ করতে পারি, সেমভাবে আমাদের প্রত্যেকটা কাজের সাথে কোম্পানিরও প্রত্যেকটা কাজের কিছুটা হলেও আমরা মিল খুঁজে পাই। এরপর আমরা চলে যাই 135 নং প্রশ্নে, কার্যারম্ভ কোম্পানি গঠন প্রক্রিয়ায় কততম পর্যায়? কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ, এটা হচ্ছে একটা কোম্পানির সর্বশেষ ধাপ। একদম সবার শেষে এই কাজটা করতে হয় এবং এটা শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানিরই করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটার কোনো দরকার নেই। তাহলে এটা হচ্ছে 4র্থতম ধাপ। 136 নং প্রশ্ন, কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীকে কি বলা হয়? একটা কোম্পানি গঠনের সময় যে উদ্যোগ গ্রহণ করে, কোম্পানি গঠন করার জন্য যে উদ্যোগ গ্রহণ করে তাকে আমরা বলে থাকি প্রবর্তক। অর্থাৎ যে একটা কোম্পানি নতুন স্টার্ট করছে তাকে আমরা সাধারণত বলে থাকি প্রবর্তক। 137 নং প্রশ্ন, বাংলাদেশে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক। শুধু পাবলিক লিমিটেড কোম্পানি না, বাংলাদেশে যতগুলো কোম্পানি গঠন হবে প্রত্যেকটা কোম্পানির গঠনই বাধ্যতামূলক। এরপর চলে যাচ্ছি 138 নং প্রশ্নে, যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন প্রদান করে কে? অর্থাৎ এই যে কোম্পানির যে নিবন্ধনের কথা আমরা এতক্ষণ পড়লাম, এই নিবন্ধনটা কে করে দেয় বা কোন প্রতিষ্ঠান, কোন কোম্পানি করে দেয়?
এটা করে দেয় নিবন্ধক, এবং যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন করার জন্য কিন্তু আলাদা একটা অফিস এবং আলাদা প্রতিষ্ঠানই আছে। সেই কোম্পানিদের দায়িত্বই হচ্ছে শুধুমাত্র নতুন যে কোম্পানিগুলো গঠন করা হবে তাদের নিবন্ধন করে দেওয়া। তাহলে এই কোম্পানির গঠনের নিবন্ধন করে থাকে নিবন্ধক। এবার চলে যাচ্ছি 139 নং প্রশ্নে। একটি কোম্পানি প্রকৃতপক্ষে জন্মলাভ করে কখন? অর্থাৎ একটা কোম্পানি কখন তৈরি হয় বা কখন গঠন হয়? যখন সেই কোম্পানিটার নিবন্ধন পত্র পাওয়া হয়ে যায় বা নিবন্ধন পত্র যখন সে সকল কার্যক্রম শেষ করে পেয়ে যায়, তখনই কিন্তু সেই কোম্পানিটা জন্ম লাভ করে। শুধুমাত্র নিবন্ধন পত্রের জন্য তুমি যদি ডকুমেন্টগুলো জমা দাও তাহলেই কিন্তু কোম্পানি গঠন হবে না। কোম্পানি গঠন তখনই হবে যখন সেই কোম্পানিটা নিবন্ধন পত্র পেয়ে যাবে। তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে নিবন্ধন পাওয়ার সঙ্গে সঙ্গে। এরপর চলে যাচ্ছি 140 নং প্রশ্নে। এখানে বলছে সংঘ স্মারক বা স্মারকলিপি। সংঘ স্মারকের আরেকটা নামই কিন্তু স্মারকলিপি। তাহলে এই সংঘ স্মারক বা স্মারকলিপি বলতে কি বোঝায়? কোম্পানির গঠনতন্ত্র, কোম্পানির বিবরণপত্র, কোম্পানির কার্যরম্ভের ছাড়পত্র, কোম্পানির পরিচালনা বিধি। এই স্মারকলিপি হচ্ছে একটা কোম্পানি গঠনের সবচেয়ে মূল দলিল, এবং গঠন করার পরে পরিচালনা কিভাবে হবে সেই সংক্রান্ত সকল তথ্য কিন্তু এখানেই দেওয়া থাকে। তার মানে এই কোম্পানির গঠনের যে তন্ত্র বা গঠনতন্ত্র, এটাকে আমরা বলতে পারি স্মারকলিপি, অথবা স্মারকলিপিকে আমরা মূলত কোম্পানির গঠনতন্ত্র বলে থাকি। তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। এই পর্বের কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখে নিলাম। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।